নমস্কার, দেখছেন সিটিভিএন ডক্টর প্লাস করোনা সতর্কতা নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। এবং আজকের অনুষ্ঠানটা শুরু করব একদম সুদূর চীন থেকে, কারণ চীন থেকেই এই করোনার উৎপত্তি এবং দেখতে দেখতে করোনা 1 বছর পার করলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র কয়েকটা মাস নয়, টানা 1 বছর করোনা তার এই পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছে এবং 1 বছর পার করেছে করোনা। এবং আজকের দিনে দাঁড়িয়ে গত 24 ঘন্টার পরিসংখ্যান যদি আমাদের দেশে আক্রান্তের সংখ্যার দিকে নজর রাখি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট আশাব্যঞ্জক, যথেষ্ট স্বস্তি যোগায়। কি পরিসংখ্যান? দৈনিক আক্রান্তের সংখ্যা নামলো 30,000-এর নিচে। 4 মাসে দেশে সর্বনিম্ন গত যে 24 ঘন্টার পরিসংখ্যান এসেছে, যে 4 মাস ধরে আমরা পরিসংখ্যানগুলো ফলো করেছিলাম, কখনো 90,000, কখনো 80,000, 70,000, 60,000, এবং সেটা 30,000-এর নিচে নেমেছে। এবং আপনাকে পরিসংখ্যান জানিয়ে রাখবো, দেশে প্রায় 4 মাস পর কমলো আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হয়েছেন গত 24 ঘন্টায় 29,164 জন এবং তাৎপর্যপূর্ণভাবে সুস্থ হয়েছেন 40,751 জন এবং মৃত্যু হয়েছে, আমরা দেশ জুড়ে সহনাগরিকদের হারিয়েছি 449 জনকে আমরা হারিয়েছি। কিন্তু আমরা শুরুটা চীন থেকে অবশ্যই করলাম, কারণ 1 বছর পার করেছে এবং 1 বছরের মধ্যে কি অভিজ্ঞতা, কি রিসার্চ, কি বিশ্লেষণ সামনে এসেছে অবশ্যই আপনাদের সামনে রাখার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আপনারাও প্রতিদিনের মতো সরাসরি ফোন করতে পারেন এবং আপনার যা প্রশ্ন তা সরাসরি করতে পারেন। আজও কেউ দর্শক বন্ধু যদি ফোন করে বলেন আমি কিভাবে মাস্ক পরবো, অবশ্যই আমরা তার উত্তর দেব, কারণ আমরা জানি আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা থেকে মানুষকে সতর্ক করাই আমাদের একমাত্র কাজ এবং সেই কাজটা টানা মার্চ মাস থেকে আজ পর্যন্ত আমরা করে আসছি, আমাদের চ্যানেল করে আসছে। পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আজকে মেডিসিন অরিন্দম বিশ্বাস, মেডিসিন এক্সপার্ট রয়েছেন। অরিন্দম বাবুর কাছে আমি যাব এবং অনেক স্বাগত অরিন্দম বাবু আপনাকে। এবং যে তথ্যগুলো সামনে আসছে সেই তথ্য থেকে যথেষ্ট আশাব্যঞ্জক, কিন্তু দিল্লির ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশ জুড়ে দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় ওয়েভ আসতে পারে। কতটা আশঙ্কা যোগাচ্ছে প্রথমে একটু জানার চেষ্টা করব ডাক্তারবাবুর থেকে। দেখুন, একটা কথা, আশঙ্কা কিছু ক্ষেত্রে হয়তো সংখ্যাটা বাড়ছে, কিন্তু সামগ্রিক ভারতবর্ষের যে পরিস্থিতি তা নিশ্চয়ই আশাব্যঞ্জক। আমরা মনে হয় ভাইরাস কিন্তু কিছুটা নিয়ন্ত্রিত হচ্ছে আর ভাইরাস কিছুটা নিষ্ক্রিয় হচ্ছে। তো এই জায়গা থেকে একটা বক্তব্য স্পষ্ট যে আমরা একটা ভালোর দিকে যাচ্ছি, কারণ বহু মানুষই নিয়ন্ত্রণ করেছেন, নিজেদের পরিচ্ছন্নতাটা বজায় রেখেছেন, সতর্ক বাণীগুলো মেনে চলেছেন। আজ তার ভালো ফলাফল, মানে ইতিবাচক ফলটা কিন্তু আমরা পাচ্ছি। তবে এখনো কিছুটা আংশিক দুর্বলতা আছে কিছু কিছু জায়গায়, কিছু জায়গায় হালকা একটা মনোভাব আছে। তবে মনে হচ্ছে করোনা নিয়ে যে চিন্তার কারণ ছিল আস্তে আস্তে কমছে কিছুটা। তবে কিছু আমাদের কিন্তু ছেড়ে দিলে হবে না, কারণ রোগ মুক্ত আমরা হইনি, করোনা মুক্ত আমরা এখনো হইনি। আমরা কিন্তু করোনার সাথে লড়ছি, করোনার সাথে লড়ে যাব যতদিন না আমাদের কাছে একটা সফল আর নিখুঁত প্রতিষেধক এসে উপস্থিত হয়। একদমই ডক্টর বিশ্বাস, এবং এখানেই আমি আসার চেষ্টা করব। আপনার কি মনে হয় দ্বিতীয় ওয়েভ এলো দিল্লিতে কেন? মানুষের যে সতর্কতা মেনে চলছিলেন তারা কি একটু অসতর্ক হয়ে পড়লেন? এই কারণটাই কি প্রধান কারণ? কি বলবেন আপনি ডাক্তার হিসাবে? সাময়িকভাবে তাই মনে হচ্ছে, কিছু মানুষের অসতর্কতা, আর দ্বিতীয়ত হচ্ছে জনসমাগমের বৃদ্ধি। জনসংখ্যা তো দিল্লিতে আছে, এক একটা স্থানে জনসংখ্যা, জনবহুল জায়গা আছে যেখানে মানুষ একজনের কাছে নিকটে চলে এলে এই রোগটা কিন্তু বারবার একটা কারণ আছে এবং রোগটা বেড়েছে। তবে একটা কথা এখনো স্পষ্টভাবে কোনো রাজ্যই এখনো সফলভাবে করোনাকে নির্মূল করতে পারেনি। করোনা আছে, সে এখনো আমাদের ছেড়ে চলে যায়নি। সুতরাং আমাদের যে সতর্কতা আমরা পালন করেছি বা সাবধানতা অবলম্বন করেছি সেইটা যেন চলতে থাকে, সেটার ব্যাঘাত যেন না ঘটে। ব্যাঘাত ঘটলে কিন্তু এটা একটা ভাইরাস, ছোট্ট ক্ষুদ্র একটা পদার্থ কিন্তু আবার বিপজ্জনক রূপ আকার নেবে। সেই জায়গাটা কিন্তু আমাদের সবাইকে মানতে হবে, মেনে চলতে হবে, বুঝতে হবে তার বৈজ্ঞানিক ভিত্তিটা, তার বৈজ্ঞানিক চলাচলটা। তো সেই ক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলবো, সতর্কতা পালন করলে আমরা অনেকটা বিপদ এড়াতে পারবো, নিয়ন্ত্রণে আনতে পারবো রোগটাকে।
আর সুস্থতার হারও সমানভাবে বাড়তে থাকবে। একদমই তাই। প্রতিটা সাধারণ মানুষ হাতে হাত রেখে এই নিয়ম, এই যে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলছেন বলেই আজকে পরিসংখ্যান ক্রমশ নিম্নমুখী। এবং আমরা যেটা আশা করেছিলাম, যে আশঙ্কা করেছিলাম, আমাদের মনে যে আশঙ্কা দেখা দিয়েছিল যে পুজোর পর একটা পরিসংখ্যান বাড়বে, কিন্তু খুব আমরা দেখলাম যে পরিসংখ্যান বাড়লো না এবং আস্তে আস্তে পরিসংখ্যান কমছে আমাদের রাজ্যে আক্রান্তের সংখ্যা। কিন্তু কিছু মানুষ যে মানছেন না, সেটা আমরা কর্মসূত্রে যখন বাইরে বের হতে হয়, যখন বাইরের ছবি দেখি, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে যে ছবি তুলে ধরে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে শহরতলি বিভিন্ন জায়গার ছবি, সেখানে কিন্তু পরিষ্কার যে অনেক মানুষই কিন্তু মানছেন না। এবং মাস্ক, যারা এই কটা মাস মাস্ক পরে এসেছেন, দীর্ঘ 6 মাস 5 মাস, তারা অনেকেই মাস্ক পরছেন না। পুজোর পর থেকেই অনেকে মাস্ক পরার অনীহা দেখা দিচ্ছে। এবং বিভিন্ন মলের চিত্র, ডক্টর বিশ্বাস, আপনিও তো কর্মসূত্রে বাড়ির বাইরে বের হন এবং আপনিও বিভিন্ন যে বাড়ির পরিস্থিতি সেদিকেও নজর রাখেন। সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে একটা সংখ্যক, খুব কম পার্সেন্টেজ, কিন্তু 1% মানুষের জন্য ভয়টা আজও রয়ে যাচ্ছে, আশঙ্কা আজও রয়ে যাচ্ছে এবং পরিসংখ্যানটা দিন দিন বাড়ছে? পরিসংখ্যানটা দিন দিন বাড়বে যদি মানুষ অসতর্ক হয়। কারণ মানুষকে কিন্তু বেরোতে হচ্ছে, তবে এখনো মুক্ত বিহঙ্গে বেরোবার মতন পরিস্থিতি হয়নি। কারণ রোগটা আছে, মানুষকে যেখানে দরকারি কিছু দ্রব্য কেনার জন্য, কিছু অফিসে যাওয়ার, তার স্কুল তো বন্ধ, কিন্তু তবুও নানান কাজের জন্য মানুষকে বেরোতে হচ্ছে, ব্যবসার জন্য হোক, কাজের জন্য হোক, সেইখানে মানুষকে বেরোতে বাধ্য, সেখানে বেরোচ্ছে। সেই কারণগুলো একটা বড় কারণ। আর উপসর্গবিহীন মানুষ তো এখনো আছে, তারা তো চলে যায়, তাদের থেকে যে রোগটা ছড়াচ্ছে সেটা তো ঘটনা। তো সেই ক্ষেত্রে এখনো রোগটা ছড়িয়ে যায়নি। সুতরাং অসতর্ক হলে বা সাবধানতা যদি অবলম্বন না করি, আবার কিন্তু বিপদে পড়তে পারি আমরা। সেই মূল ভিত্তিটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের লক্ষ্য এখন রোগটাকে নির্মূল করা। রোগটা কিভাবে নির্মূল হয়, সেইটা প্রতিষেধকই সব থেকে ভালোভাবে নির্মূল করবে আমাদের ভারতবর্ষ এসে। আর তাছাড়া যদি দ্রুত রোগটা ধরা পড়ে, একটা জিনিস তো বুঝতে আমরা সবাই পারছি, দ্রুত রোগ যদি ধরা পড়ে, তাহলে কিন্তু চিকিৎসাটা যদি সময় মতন শুরু হয়, তাহলে কিন্তু রোগটা কিন্তু আয়ত্তের মধ্যে আনা যাবে, মানুষকে সুস্থ করে তোলাটা সম্ভব। মানুষকে সুস্থ, মৃত্যু মিছিল অনেক কমে গেছে, কিন্তু মানুষকে তাও যতটুকু হচ্ছে, হাসপাতালের বেডের তো অপ্রতুলতা এখনো কিছুটা আছে। বেড বাড়াতে হবে, সেটাও সত্যি কথা। চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে, সেটাও সত্যি কথা। স্বাস্থ্য কর্মীর সংখ্যা বাড়াতে হবে, সেটাও সত্যি কথা। করোনা 1 বছরে আমাদের অনেক কিছু শিখিয়ে দিল, আমাদের নতুন অভিজ্ঞতা হলো, আমরা নতুন শব্দ শিখলাম। লকডাউন সম্বন্ধে আমিও জানতাম না, আপনিও জানতেন না। লকডাউন কথাটা কিন্তু প্রচলিত শব্দ হয়ে গেল, নিউ নর্মাল প্রচলিত শব্দ হয়ে গেল। ভাইরাস, প্রদাহ, ইনফ্লামেশন, ক্লট, এই সব শব্দগুলো মানুষের ভেতরে হৃদয়ে ঢুকে গেল, যেগুলো এতদিন কিন্তু মানুষ বুঝলেও বেশি উল্লেখ হতো না, উচ্চারিত হতো না, কিন্তু এখন মুহূর্তে মুহূর্তে উচ্চারিত হয়। কেউ কাশলে আরেকজন পাশ থেকে বলে কোভিড হয়নি তো। মানে কোভিড নামটার সাথে অঙ্গাঙ্গী ভাবে আমরা জড়িয়ে গেলাম। তো এই অভিজ্ঞতাগুলো তো শিখলাম, বাড়িতে বসে কিভাবে জীবন কাটাতে হয় 1 বছর ধরে আমরা কিন্তু শিখলাম। সেটা মার্চ থেকে ভারতবর্ষে হয়তো শিখলাম, কিন্তু তবুও অনেকটা সময় কিন্তু আমাদের জীবনে নতুন অভিজ্ঞতার মধ্যে কাটলো, অভিজ্ঞতা অর্জন করলাম, আর নতুন অভিজ্ঞতার সাথে সম্মুখীন হলাম বটে। একদমই তাই। এবং রাজ্যের পরিসংখ্যানটা আমি একটু দিয়ে রাখার চেষ্টা করব। রাজ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3053 জন এবং সুস্থ হয়ে উঠেছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4480 জন। এবং আমরা আমাদের রাজ্যের সহনাগরিকদের হারিয়েছি গত 24 ঘন্টায় 51 জনকে। এবং যথেষ্ট উদ্বেগ আমরা দেখেছিলাম গত 24 ঘন্টার যে পরিসংখ্যান বা তার আগের পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছিল, কিন্তু এই পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পরিসংখ্যান কমছে, সংক্রমণের হার কমছে এবং সুস্থতার হার বাড়ছে। কিন্তু যারা এখনও অসতর্ক রয়েছেন, যাদের জন্য এই পরিসংখ্যান বাড়ছে, তাদেরকে বার্তা দিতে আমরা চাই যে আপনারা সতর্ক হন এবং আপনার পরিবার
আপনি যদি না বোঝেন, আপনি যদি সতর্ক না হন, আপনার পরিবারই বিপদে পড়বে, কারণ আপনি সংক্রমিত হবেন এবং আপনার পরিবার সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আমরা আলোচনা করছি এবং যথেষ্ট একটা ভালো খবর সামনে এসেছে। ওয়াশিংটন, সেখানে একটা ওষুধ নিয়ে রিসার্চ হয়েছে এবং দাবি করা হচ্ছে যথেষ্ট একটা ফলপ্রসূ ফল সামনে এসেছে। একটু ডক্টর বিশ্বাসের থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। ডক্টর বিশ্বাস, ফ্লুভক্সামিন বলে একটা ওষুধ, যেটা ডিপ্রেশনে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ডিপ্রেশন ব্যাপারটা সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি, একটা নৈরাশ্য, খেতে ইচ্ছে করছে না, কিছু করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। আর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা হচ্ছে যে বারবার আমরা হাত ধুচ্ছি, ইচ্ছে করলেও মনে হচ্ছে আবার আরেকটু হাত ধুয়ে আসি, জামা কাপড়টা বারবার কাচি, এই ধরনের একটা রোগ। এটাকে আয়ত্তে আনে ফ্লুভক্সামিন বলে একটা ওষুধ। এই ওষুধটা প্রয়োগ করে ওয়াশিংটনে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট আর হচ্ছে ইনফেকশাস ডিজিজ ডিপার্টমেন্ট, দুটো ডিপার্টমেন্টের সমন্বয় একটা গবেষণা হয়। তাতে দেখা যাচ্ছে কিছু মানুষ এই ওষুধ খেলে কোভিড রোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রোগটা খুব দ্রুত তারা সুস্থ হয়ে উঠছে। সেইটার জন্য গবেষণা করে দেখা গেল যে সিগমা-1 রিসেপ্টর এর ওপর কাজ করে ফ্লুভক্সামিন। আবার এই সিগমা-1 রিসেপ্টরটা শরীরের যে প্রদাহটা, মানে একটা বি সেল, লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, তারপর হচ্ছে নিউট্রোফিল, এই এতগুলো কোষের যারা আজকে যখন কোনো প্রদাহ তৈরি করতে সাহায্য করে, আর প্রদাহটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে বলি তো খারাপ দিকে যাচ্ছে, তো একটা সামঞ্জস্য, একটা ভারসাম্য তৈরি করতে এই সিগমা-1 রিসেপ্টরটা একটা কিন্তু এর মধ্যে একটা বড় রোল প্লে করে। এই রোল প্লেইং এর জন্য ফ্লুভক্সামিনটা কাজ করে এই সিগমা-1 রিসেপ্টরকে, যাতে প্রদাহটা মাত্রাতিরিক্ত হয়ে না যায়, মানে একটা মাত্রার উপর চলে না যায়, সেই ক্ষেত্রে এটা সাহায্য করবে। তো সেই ক্ষেত্রে নতুন একটা গবেষণা উঠে এলো, আরো অনেক গবেষণার ফল আসবে। যেরকম অ্যান্টিবডির ক্ষেত্রে একটা রোগ হয় অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। এটা কি হয়? এটা প্রেগন্যান্সির ক্ষেত্রে দেখবেন বারবার একটা মিসক্যারেজ হয়, আর হচ্ছে আমাদের শরীরে নানান জায়গায় ক্লট তৈরি হয়। এই অ্যান্টিবডিটা গিয়ে ধমনীতে নানান জায়গায় শিরাতে গিয়ে ক্লট তৈরি করে। এই যে ব্লাড ক্লট তৈরি হলো, রক্ত জমাট হলো, রক্ত চলাচলগুলো বন্ধ করে দেয়। এইবার কোভিডের থেকে যারা মৃত্যু হয়েছে তাদের ক্ষেত্রে গবেষণা করে দেখা গেছে এই অ্যান্টিবডিগুলো কিন্তু মাঝে মাঝে থাকছে। এই অ্যান্টিবডি কিন্তু আপনাকে কিন্তু কোভিড থেকে মুক্ত করবে না, বরং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে। তো সেই কারণেই এক শ্রেণীর যারা বৈজ্ঞানিক তারা প্রশ্ন তুলছেন, এই যে অ্যান্টিবডি, একটা রোগ মানুষ সেরে উঠছে, তার থেকে অ্যান্টিবডি নিয়ে আরেকজনের কাছে অ্যান্টিবডি আমরা দিলাম, যেটা আমরা প্লাজমা থেরাপি হিসেবে আলোচনা করছি। তো সেই অ্যান্টিবডি যদি আবার তার শরীরে ঢোকে, সেটা ক্ষতি হতে পারে। সেই কারণেই প্লাজমা থেরাপি নিয়ে কিছু প্রশ্ন উঠে আসছে। তখন বলছে এই অ্যান্টিবডি সরাতে গেলে প্লাজমা ফেরেসিস বলে একটা পদ্ধতি আছে। এটা এক ধরনের ডায়ালিসিস, যেখানে প্লাজমাটাকে আমরা বার করে দিয়ে নতুন একটা প্লাজমা দিলাম। তো সেই জায়গাতে প্লাজমা ফেরেসিসে হয়তো কিছুটা সাহায্য করবে। সুতরাং একটা মত থাকলে আরেকটা ভিন্ন মত তৈরি হচ্ছে। এটা তো ঘটনা, কোভিড সেটাও শিখিয়ে দিল যে কোনো বৈজ্ঞানিকই একেবারে খুব সহজে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবে না। মানে এটা একটা প্রহেলিকা, যা ভেদ করতে কালঘাম ছুটছে এবং নিরন্তর পরিশ্রম চলছে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া, যে সুনির্দিষ্ট কোন ওষুধটা গিয়ে শেষমেশ কাজ করবে এই ভাইরাসের বিপক্ষে। একদমই তাই, এবং সেদিকে আমাদেরও নজর থাকবে। এবং দিল্লির ঘটনা, দিল্লিতে নতুন ওয়েভ এসেছে, দ্বিতীয় ওয়েভ এসেছে, এবং তার জন্য 750টা নতুন আইসিসিইউ বেড বাড়ানো হয়েছে দিল্লি সরকারের তরফে। এবং এই নির্দেশিকা এসে পৌঁছেছে 750 জনের জন্য 750টা বেড, আইসিসিইউ বেড বাড়ানো হয়েছে।
এবং যে আমরা আরও একটা উদাহরণ সামনে রাখতে পারি, বিহারে ভোট ছিল এবং নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে কোভিড সময়ে দেশের প্রথম ভোট এবং সেই ভোট ভালোই উতরে যাওয়া এবং সেখানে কোভিড সংক্রমণ সেখান থেকে যাতে না ছড়িয়ে পড়ে সেই জায়গায় নির্বাচন কমিশন অসংখ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অসংখ্য ব্যবস্থা নিয়েছেন এবং খুব ভালো কাজ করেছেন, যার জন্য পরিসংখ্যান বলছে বিহারে ভোটের পর যে আশা করা হয়েছিল, যে আশঙ্কা করা হয়েছিল যে বিহারে ভোটের পর কোভিড সংক্রমণ বাড়বে, কিন্তু না, তা ভুল প্রমাণিত করে আস্তে আস্তে ধাপে ধাপে কোভিড সংক্রমণ কমছে। এই দিকটাও কিন্তু একটা ভালো দিক। ডক্টর বিশ্বাস, কি বলবেন? দেখুন, বিহারে সত্যি কথা আমি মানি যে আজকে বিহারে কিছুটা অনুন্নত, বলতে খারাপ লাগছে, কিন্তু বাস্তবটা তো বলতেই হবে। অনেক রাজ্যের থেকে বিহারে কিন্তু স্বাস্থ্যের নিরিখে বিহার কিন্তু পিছিয়ে আছে। যদিও একটা কথা আপনাকে বলে রাখি, আজকে স্বাস্থ্য কেন্দ্র কিন্তু গুজরাটের থেকেও বেশি হচ্ছে বিহারে। বিহারে স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ব্যবহার করা হয়। আজকে নীতিশ কুমার এসছেন, নীতিশ কুমার, আমিও বিহারে 3 বছর ছিলাম, তখন আমরা দেখেছি স্বাস্থ্যের কিন্তু কিছুটা উন্নতি উনি করেছেন, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকে না। আমি নিজে বিহারে 3 বছর থেকে এটা কিন্তু উপলব্ধি করেছি যে আজকে এই বিহারে কালাজার শেষ করে দিচ্ছিল, সেখানে আজকে বিনা পয়সায় মানুষকে কালাজারের চিকিৎসা দিয়ে আজকে বিহারে কিন্তু কালাজার নির্মূল হয়ে গেছে। কিন্তু বিহারে কেন এত কম, এই সংখ্যাটা নিয়ে কিন্তু একটা গবেষণার বিষয়। কারণ একটা হতে পারে, দেখুন, হাইজিন হাইপোথেসিস বলে একটা কনসেপ্ট ছিল যে আপনি যত জীবাণুর সাথে সম্মুখীন হবেন অল্প বয়সে, তত আপনার নানা জীবাণুর বিরুদ্ধে আপনি কিন্তু একটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন সামগ্রিকভাবে। সেইটা হয়তো একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, যখন যারা পরিযায়ী শ্রমিক, কারণ বিহারের তো একটা বড় অংশ বাইরে কাজ করে, বিহারের নিজস্ব লোক কিন্তু কম বিহারে, তারা বিভিন্ন রাজ্যে কাজ করে, তো তারা যখন এসছে কিছুটা হয়তো প্রতিরোধ ক্ষমতা নিয়ে এসছে, কেউ হয়তো রোগটা নিয়ে এসছেন, তাদের মধ্যে হয়তো প্রতিরোধ করার ক্ষমতাটা বেশি ছিল, সেই কারণে উপসর্গবিহীন মানুষ অনেকে বেশি ছিল। কিন্তু বিহার যে হার্ড ইমিউনিটিতে পৌঁছে গেছে তা নয়, কিন্তু সামগ্রিকভাবে বিহারের কিন্তু পরীক্ষাও হয়েছে, কিন্তু সংখ্যাটা কম। একদম এই আলোচনায় থাকবো ডক্টর বিশ্বাস, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শোনা যাচ্ছে? নমস্কার, শুনতে পাচ্ছেন? কেউ কি ফোনে রয়েছে? না, সম্ভবত নেই। ডক্টর বিশ্বাস, আমরা আলোচনায় ছিলাম বিহার নিয়ে। তো বিহারে এখন দেখুন যত কম হয়, কারণ বিহারে সেই হাসপাতাল, সেই প্রযুক্তি সেইভাবে উন্নত নয়, তো সেই ক্ষেত্রে বিহারে হয়নি, বিহারে সংখ্যাটা কম, সেটা কিন্তু একদিকে কিন্তু ভালো লক্ষণ সেটা। কারণ যদি বিহারে ছড়িয়ে যেত তাহলে কিন্তু সম্ভাবনাটা, মানে মৃত্যুর সংখ্যাটা কিন্তু অনেক বাড়ত। তো সেই ক্ষেত্রে বিহারের আজকে যা পরিস্থিতি তা নিশ্চয়ই নিয়ন্ত্রণে, তবে এখনই শেষ কথা বলার মতন জায়গায় আসেনি। আগামী দিন কি হয় সেইটা বলতে পারবো না, তবে জনসমাগম তো ঘটেছে, এটা তো অস্বীকার করার নেই। সুতরাং বিহারের ওপর কিন্তু স্বাস্থ্যের দিক থেকে নজরদারি চালাবেন ওখানকার সরকার, সেটা নিশ্চয়ই আমরা আশা করব, আর করতেই হবে, কারণ তা না হলে রোগটা ছড়াতে থাকলে কিন্তু আবার বিপজ্জনক জায়গায় বিহার চলে যাবে। একদমই তাই। এবং ভবিষ্যৎ কি হয় সেদিকে অবশ্যই তো আমাদের নজর থাকবে, এবং দেখতে দেখতে একটা বছর কিন্তু আমরা করোনার সঙ্গে যুদ্ধ করে ফেলেছি, এটা বলা যায়। এবং সেই দিকে তাকিয়ে ইতিমধ্যেই নিউ নর্মাল পরিস্থিতিতে আমাদের রাজ্যে লোকাল ট্রেন শুরু হয়েছে, এবং যে অগ্নিমূল্য বাজার দর, কাঁচা সবজির দাম, সেটা ক্রমশ আস্তে আস্তে ধাপে ধাপে কমছে। যথেষ্ট একটা স্বস্তির খবর, কিন্তু এখনও হাতের মধ্যে, নাগালের মধ্যে আসেনি, এখনও হাতে ছ্যাঁকা খাচ্ছেন অনেকেই, বাজারে গিয়ে বলছেন। একটা পজিটিভ দিক, কিন্তু লোকাল ট্রেনে যেভাবে যাতায়াত হচ্ছে, রাজ্য এবং রেল দপ্তরের মধ্যে যে বৈঠক হলো ভবানী ভবনে, সেখান থেকে বলা হলো যে 100% ট্রেন চালানো হবে অফিস টাইমে,
কিন্তু তারপরেও যে পরিস্থিতি যেভাবে যাতায়াত হচ্ছে সেখান থেকে কি আশঙ্কার একটা জায়গা তৈরি হচ্ছে? একটু ডক্টর বিশ্বাসের থেকে একটু বিস্তারিত জানবো, কিন্তু তার আগে কেউ টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন উনি, বলুন। হ্যাঁ, বলছি যে আমার ননদ জাপানে থাকেন, তো উনি 19 তারিখে ফিরছেন, তো আমাদের কি সতর্কতা? জাপান একটা দেশ খুবই ভালো কাজ করেছে, তবে হ্যাঁ। ঘটনাটা হচ্ছে আমাদের একটা মানে ভারতবর্ষে আসছেন, সুতরাং আমরা ঝুঁকি নিতে পারি না। উনি এলে কিন্তু আগে ওনাকে পরীক্ষাটা জাপান থেকে করিয়ে নিয়ে আসতে বলুন, নয়তো এখানে এসে করাতে বলুন। কোনো কোনো বিদেশে কেউ থাকে, তাকে আমরা কেউ ছোট করছি না, উপেক্ষা করছি না, কিন্তু বাকিরা যাতে সাবধানে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, যে আসছে তার পরীক্ষাটা কিন্তু করাটা বাঞ্ছনীয় সবার জন্য। সেক্ষেত্রে ওনাকে এই অনুরোধটা করুন, জাপান থেকে ঠিক আসার 48 ঘন্টা আগে যেন পরীক্ষাটা উনি করিয়ে আসেন বা এখানে এসে করান। একদমই, আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। ডক্টর বিশ্বাস, আমরা ছিলাম লোকাল ট্রেন শুরু হয়েছে, আশঙ্কা কি দেখা দিচ্ছে? সিঁদুরে মেঘ দেখছেন, ডাক্তারবাবু হিসাবে কি বলবেন? দেখুন, লোকাল ট্রেন শুরু হয়েছে, এ নিয়ে আমি একজন চিকিৎসক হিসেবে হয়তো আমি কিছুটা ভিন্ন মত পোষণ করছি। আমি মানছি যে বহু মানুষের হয়তো সুবিধা হয়েছে, যারা গ্রামাঞ্চলে থাকেন তাদের একটা ব্যবসার ক্ষতি হচ্ছিল বহুদিন, তা অনেকে রোজগার করেন, অনেকে প্ল্যাটফর্মের মধ্যে রোজগার করেন। সেটা আমি বলছি না যে খুব ভালো চিত্রটা ছিল, তারা না খেতে পেয়ে মরবে, এটাও যেরকম ঘটনা। আবার আমি চিকিৎসক হিসেবে বলবো, ওইখান থেকে রোগটা যদি গ্রামে ছড়িয়ে যায়, আমাদের কিন্তু চিন্তার শেষ থাকবে না। কারণ হাসপাতালে, গ্রামাঞ্চলের দিকে হাসপাতাল সেইভাবে শহরের মতন তৈরি হয়নি। শহরেই অপ্রতুলতা দেখা গেছে, গ্রামে হলে কে দেখবে তাদের? কে কিভাবে এটা মোকাবিলা করবে? সেই ক্ষেত্রে সরকার, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, সমন্বয় যেন দেখে, রেল কর্তৃপক্ষ সমন্বয়ের যেন কোনো অভাব না থাকে। কারণ আমরা মানুষের জীবন নিয়ে করছি। আমি মানছি 35 বছরের এক যুবক, সে ব্যবসা করছেন, করুন, কিন্তু এটাও ঠিক সেই 35 বছরের যুবক কিন্তু পরিবারের হয়ে অর্থ উপার্জন করছেন এবং একমাত্র হয়তো অর্থ উপার্জনকারী। সেই ক্ষেত্রে আমাকে দাঁড়িয়ে বলুন, সে যদি আজকে হঠাৎ করোনায় আক্রান্ত হয়ে শেষ হয়ে যায় তার প্রাণ, তার পরিবার কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এবং আমি বহু পরিবারকে জানি যারা লণ্ডভণ্ড হয়ে গেছেন এর মধ্যে। 1 লাখের বেশি মৃত্যু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বিপদটা বুঝে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। বৈঠক হোক, প্রমাণ বৈঠক হতে থাক, কিন্তু বৈঠকটা যেন সুফল লাভ করি আমরা। না, আমরা নাগরিক, আমাদের শরীর যেন ঠিক থাকে, ব্যবসা চলুক। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কিন্তু কখনোই মেনে নেব না আমি একজন চিকিৎসক হিসেবে। সেই জায়গাটা আমার ভয়। সেই জায়গায় এই জন্যই আমার অভিব্যক্তি, সেইগুলো আমি বললাম। ব্যবসা হোক, মানুষ রোজগার করুক, অর্থ উপার্জন করুক, বাসে হয়তো 2 ঘন্টা লাগছে, সেটা ট্রেনে 1 ঘন্টা পৌঁছে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষকে যাতে কেউ বিপদের মধ্যে আমরা না ফেলি, সেই জায়গাটাও কিন্তু দেখা দরকার। সেই জন্য একটা ভারসাম্য মেনে একটা সিদ্ধান্ত হোক, যাতে সবাই এর সুফল লাভ করতে পারে। একদমই তাই, এবং সেই দিকেই আমাদের নজর থাকবে, এবং সেই আশাটাই আমরা করব যাতে সাধারণ মানুষ ভালোভাবে থাকতে পারেন। অবশ্যই অর্থনীতির যে চাকা সেটা আবার নিউ নর্মালে সচল হয়েছে, আস্তে আস্তে চলতে শুরু করেছে, আমাদের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, কিন্তু এই দিকেও নজর রাখতে হবে। করোনা, কোভিড ইতিমধ্যেই কিন্তু গুড বাই আপনাকে বলেনি, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। আমি প্রসঙ্গে আসবো, আলোচনায় আসবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। বলছি যে ডাক্তারবাবুর কাছে আমার একটা কথা আছে যে আমার করোনা হয়েছিল কিন্তু সেরে গেছে। একটু জোরে বলুন আপনি। তো হ্যাঁ বলুন, ডাক্তারবাবু শুনছেন, একটু জোরে বলুন। আবার কি অ্যাটাক করতে পারে সেই জানতে চাচ্ছি।
আপনি আরও একবার প্রশ্নটা করবেন একটু জোরে। না, আমার মনে হয় ওনার প্রশ্নটা হচ্ছে পুনরায় আক্রমণ হতে পারে কিনা, সেটাই ওনার মানে প্রশ্ন। দ্বিতীয়বার আক্রমণ, পুনরায় আবার একদমই তাই। সংক্রমণ হতে পারে কিনা ওনার প্রশ্ন। এখন পুনরায় সংক্রমণ হতে পারে, কিছু কিছু দেশে হয়েছে, তবে তার নামমাত্র হয়েছে, সংখ্যাটা খুবই কম। কারণ যারা সেরে উঠেছে, একটা ঘটনা আপনাকে এখানে আমাকে একটু বুঝিয়ে দিতে হবে যে এইখানে শরীরের যখন প্রদাহটা হয় বা শরীর লড়ছে, দু ধরনের লিম্ফোসাইট থাকে, একটা বি লিম্ফোসাইট আর একটা টি লিম্ফোসাইট। এইবার বি লিম্ফোসাইটটা তৈরি করে অ্যান্টিবডি, এবং এর নিয়ন্ত্রণটা অনেকটা করে টি লিম্ফোসাইট। আবার টি লিম্ফোসাইট অনেক সময় সরাসরি জীবাণুটাকে মারতে পারে, যাকে সাইটোটক্সিক বলি। আবার কিছু ক্ষেত্রে টি লিম্ফোসাইটকে বলি হেল্পার। তো এই হেল্পার গুলো বি লিম্ফোসাইটকে অ্যান্টিবডি তৈরি করার জন্য সাহায্য করে। যখন যুদ্ধটা শেষ হয়ে গেল, কিছু লিম্ফোসাইট হয়ে যাবে মেমোরি সেলস, মানে মেমোরিতে থাকবে। যখনই ভবিষ্যতে আবার করোনা আমাদের আসবে, সেই বি লিম্ফোসাইট নতুন মেমোরি সেলস গুলো আবার লড়ার জন্য তৈরি থাকবে। এইরকম ভাবে শরীরের প্রদাহটা তৈরি হয়। সেক্ষেত্রে পুনরায় সংক্রমণ হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি সংখ্যাটা খুবই কম। কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে, কিছু কিছু দেশ ঘোষণা করেছে, উল্লেখ করেছে, তবে ভারতবর্ষে পুনরায় সংক্রমণটা কিন্তু খুবই নগণ্য। কিন্তু একটা কথা পরিষ্কার, সাবধানের মান নেই, সাবধানতা অবলম্বন করবেন। দর্শক বন্ধু যিনি ফোন করেছিলেন, তাকে আমি এটাই অনুরোধ করব, আপনার কোভিড হয়ে গেছে মানে না, বা আপনার আত্মীয় হয়ে গেছে মানে না সে খোলা হাওয়ায় ঘুরবে, সে সংক্রমণ অন্যদের ছড়াবে, বা সে এমন নিজেকে মাস্ক ছেড়ে দেবে, পরিচ্ছন্ন রাখবে না নিজেকে, সেটা হবে না। যা নিদানগুলো বলা আছে, যা স্বাস্থ্য বিধানে বলা আছে, সেটা যেন আপনার আত্মীয় পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলে। একবারই তাই। এবং আমরা এই প্রসঙ্গে বারে বারে আলোচনাও করেছি যে একবার করোনা হয়েছে বলে দ্বিতীয়বার হবে না, তার কোনো গ্যারেন্টি নেই। এবং পুজোতেও যখন পুজো পরিক্রমায় আমাদের প্রতিনিধিরা বিভিন্ন মণ্ডপে গিয়েছিলেন, আমার মনে আছে, খুব সুনির্দিষ্টভাবে মনে আছে, একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি মাস্ক পরেননি কেন, আপনার ভয় করছে না কোভিড তো হতে পারে? তখন তিনি উত্তর দিয়েছিলেন আমার কোভিড হয়ে গিয়েছে, দ্বিতীয়বার কোভিড হওয়ার তো কোনো চান্স নেই, আমি তাই ঘুরবো। কিন্তু এই কথা, এই যুক্তি, এই প্রসঙ্গ, আপনি তো ডাক্তার নন এবং ডাক্তারবাবুরা অন স্ক্রিন বলছেন, আপনাকে লাইভে বলছেন, এটার কিন্তু আশঙ্কা রয়েছে, এটা চান্স রয়েছে, 0.0001% হলেও চান্স রয়েছে। এবং আমরা দেখেছি আমাদের রাজ্যেও এই ঘটনা সামনে এসেছিল, সম্ভবত উত্তরবঙ্গের জলপাইগুড়ির ঘটনা সামনে এসেছিল এবং দ্বিতীয়বার কোভিড হয়েছিল। আমি এই প্রসঙ্গে থাকবো, কিন্তু আরও একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, তা হলো অ্যালার্জির সঙ্গে, আমাদের শরীরে অ্যালার্জি হয়, সেই অ্যালার্জির সঙ্গে এই কোভিডের পার্থক্য কী এবং সেই পার্থক্যগুলো কি কি হতে পারে? ডক্টর বিশ্বাস আরও ভালো বলতে পারবেন। ডক্টর বিশ্বাস, দেখুন, কয়েকটা জিনিস স্পষ্ট করে দেওয়া ভালো। একটা হচ্ছে উপসর্গ ভিত্তিতে পুরোপুরি রোগটা নির্ধারণ করা যাবে না, এটা ঘটনা। কিন্তু একই সাথে আমরা বাংলা একটা কথা প্রচলিত আছে, দেখবেন, বলি সর্দি জ্বর, একদম ঠিকভাবে প্রয়োগ করা হয়। অ্যালার্জি হোক বা অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে সর্দি আগে, কাশি আগে, তারপর জ্বর। আর অনেক ক্ষেত্রে, যেটা আমি বারবার বলেছি, সর্দি আর কাশি মানেই না তার ভাইরাল ফিভার হয়েছে। অ্যালার্জি থেকেও এই সর্দি আর কাশি তৈরি হয়, কারণ শরীরের একটা বহিঃপ্রকাশ হচ্ছে যখন শরীর তাপমাত্রাটার ভারসাম্য রাখতে পারে না। একদমই ডক্টর বিশ্বাস, আমরা আলোচনায় থাকবো, একটু বিরত করতে হচ্ছে কারণ দর্শক বন্ধু কেউ রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি মিসেস মজুমদার বলছি। হ্যাঁ, বলুন। আমার একটা প্রশ্ন হলো যে এতদিন তো কোনো কাজের ট্রেন চলেনি, কাজের লোক রাখিনি, তো এসছিল ওরা, আমি কি একদম আমার কাটা জামা কাপড়, নতুন মাস্ক, সাবান দিয়ে একদম হাত পা ধুয়ে পরিষ্কার করিয়ে কি ওকে দিয়ে কাজ করাতে পারি? অন্তত ঘর মোছা, বাসন মাজা, আর কিছু না, পারি কি? খুব ভালো প্রশ্ন করেছেন এবং অনেকেরই এই প্রশ্ন রয়েছে, অনেকেরই এই সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। অবশ্যই আমি উত্তর নেব। ডক্টর বিশ্বাস, আর কিছু জানতে চাইবেন? না, উনি শুনতে থাকুন। একটা প্রশ্ন, খুব বাস্তবসম্মত একটা প্রশ্ন কিন্তু উনি রেখেছেন। এটা ঘটনা, অনেকেই সত্যি কথা কাজের যারা আসছেন তারাও অর্থ, ইভেন আমাকেও অনেকে জিজ্ঞাসা করেছে, আমার রিলেটিভ ফোন করে, কিরে এরপর কি আমরা আনতে পারবো বাড়িতে? এই প্রশ্ন কিন্তু আমিও নিজের বাস্তব জীবনে কিন্তু ফেস করেছি।
না, এটা ঘটনা। এই জায়গাটা অস্বীকার করার নেই। সব মানুষের চাহিদা, অনেকের বয়স হয়েছে, প্রৌঢ়া যারা বাড়িতে থাকেন তাদের সত্যি একজন সহকারী দরকার, সহায়তার জন্য দরকার। সেই ক্ষেত্রে পরিষ্কার তাকে মাস্কটা পরিয়ে রাখুন। একটা দেখবেন তার কোনো উপসর্গ আছে কিনা, উপসর্গ হলে বাড়িতে রাখবেন না, কিন্তু যদি না থাকে আপনি তাকে মাস্ক দিয়ে দিন এবং সে যেন পরিচ্ছন্ন থাকে, ভালোভাবে থাকে, হাতটা ধোয় সময় মতো, এবং মাস্কটা খালি সে ওই সময়টাই খুলবে, সে যখন বাড়িতে যদি সে থাকে, শোয়ার সময়, কাজের সময় যেন মাস্কটা পরিহিত হয়ে থাকে। এবং মাস্ক নোংরা হয়ে গেলে, সার্জিক্যাল মাস্ক হলে তো প্রত্যেকদিন বদলাতে হবে, N95 হলে আপনি 2-3 দিন বাদে দেখুন রংটা বদলেছে কিনা, তাহলে মাস্কটা বদলে দিন। তাহলে সুরক্ষিত রাখা, নাকটা আর মুখটা যেন ঢাকা থাকে, যে ছিদ্রগুলো দিয়ে ভাইরাসের প্রবেশ, এই প্রবেশগুলো যেন অবরুদ্ধ হয়ে থাকে, সেইটাই কিন্তু দেখা। আপনি নিশ্চয়ই করতে পারেন, একটা মানুষকে বাড়িতে কাজে রাখছেন, তাকে সাহায্য করছেন আর্থিক দিক দিয়ে, আপনারও যেরকম সাহায্য হচ্ছে, সেও সাহায্য পাচ্ছে আপনার কাছ থেকে। আমার মনে হয় এই পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। একদমই তাই। এবং আমরা আলোচনায় ছিলাম অ্যালার্জির সঙ্গে কি কি মিল রয়েছে বা কি কি দিকগুলো রয়েছে, আপনি সুন্দরভাবে বলছিলেন, একটু শোনার চেষ্টা করুন। হ্যাঁ, এইবার অ্যালার্জির ক্ষেত্রে দেখবেন আমরা বাংলায় যে কথাগুলো বলি, সর্দি জ্বর, মানে আগে সর্দি, কাশি, জ্বর, এইটা কিন্তু অনেকটা চিহ্নিত করে যে আমার ভাইরাল রোগ। কিন্তু আবার বলছি, ভাইরাল ফিভার, সর্দি কাশি মানেই ভাইরাল ফিভার নয়। অনেক সময় আমরা এসি চালিয়ে দিলাম, আমরা একটু হাঁচি হলো, কাশি হলো, সেটা শরীরের একটা বহিঃপ্রকাশ। শরীর তাপমাত্রার ভারসাম্য যদি রাখতে না পারে, সেটার একটা বহিঃপ্রকাশ। কিন্তু এই যে শরীর হাঁচি বা কাশি গলায় বা নাকে একটা প্রদাহ তৈরি করে, সেই প্রদাহতে ভাইরাস এসে উপস্থিত হতে পারে, কারণ ভাইরাসকে ওই জায়গাগুলো খুব আকৃষ্ট করে। তো সেই আকর্ষণটা করে ভাইরাস সেখানে গিয়ে বংশবৃদ্ধি করতে পারে, তখন আমাদের একটা ভাইরাল ফিভার হয়। কিন্তু একই সাথে যদি কফের রং চেঞ্জ হয়ে যায়, কালার ধরুন রংটা কালো হয়ে সবুজ হয়ে গেল, তখন কিন্তু আমরা এইটুকু বুঝবো যে আমাদের কোনো ব্যাকটেরিয়ার দ্বারা আমরা আক্রান্ত, সেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই উপসর্গ, আর কোভিডের ক্ষেত্রে আগে একটা জ্বর আসবে, তারপরে সর্দি কাশি, বা কিছু কিছু বিশেষ উপসর্গ তো আছে, ঘ্রাণ শক্তি চলে যাওয়া, আবার ঘ্রাণ শক্তি চলে যাওয়া, অন্য ভাইরাসের ঘ্রাণ শক্তি চলে যেতে পারে, স্বাদ চলে যেতে পারে। কিন্তু কোভিডের সাথে পৃথকীকরণ করা হয় যে অন্য ভাইরাসের ক্ষেত্রে নাক দিয়ে জল পাবে, নাক দিয়ে জল পড়বে বা নাকটা বন্ধ হয়ে যাবে। অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে, মানে কোভিডের ক্ষেত্রে সেটা হয় না, অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে সেটা হতে পারে। তো সেইভাবে, কিন্তু আবার বলছি, কোনোটাই নিশ্চিতভাবে বলা যাবে না, পরীক্ষার মারফতেই বলা যাবে। সেই জায়গাগুলোই দেখা দরকার, দ্রুত চিকিৎসার দরকার, আগে চিহ্নিতকরণ করে চিকিৎসা করে দিলে মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠছে, এটা প্রমাণিত। একদমই ডক্টর বিশ্বাস। এবং আরও একটা পরিসংখ্যান রয়েছে, আরও একটা তথ্য রয়েছে যেটা আমাদের অবশ্যই স্বস্তি দেয়, অবশ্যই ভালো লাগার তথ্য। কারণ আমরা দেখেছি বিগত বছরগুলোর যদি পরিসংখ্যান দেখি, যে কালী পুজোর পর বায়ু দূষণের মাত্রা এতটা বেড়ে যায়, আমাদের লাগাতার খবর করতে হয়, আমাদের প্রতিনিধিদের লাগাতার সচেতনতার জন্য বিভিন্ন রকম পরিবেশবিদদের বক্তব্য নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কলকাতার যে পরিসংখ্যান সামনে এসেছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলছে যথেষ্ট স্বস্তির খবর, কারণ পরিবেশ দূষণ সেভাবে হয়নি। কিন্তু একবারই হয়নি সেটা নয়, বিভিন্ন জায়গায় বাজি ফাটানোর খবর এসেছে, বিভিন্ন জায়গায় বাজি ফাটানোর ছবি সামনে এসেছে, কিন্তু যেভাবে বায়ু দূষণ হয় প্রতি বছর, সেটা এবছর দেখা দেয়নি। যেটা আমাদের ডাক্তারবাবুদের আশঙ্কা ছিল, যদি যে বাজি ফাটানো হয় এবং এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি খারাপ হয় কালী পুজোর পর, তাহলে যারা কোভিডে আক্রান্ত রয়েছেন বা কোভিড থেকে সদ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তাদের ক্ষেত্রে একটা এফেক্ট পড়তে পারে। আমি এই বিষয়ে আলোচনা করব, অবশ্যই অভিমত জানার চেষ্টা করব, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শোনা যাচ্ছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। বলুন, শোনা যাচ্ছে, আপনি সরাসরি লাইভে কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, আমি এমার্জেন্সি একটা কারণে একজনের বাড়িতে গিয়েছিলাম। ওনার যাওয়ার পরে আমি জানতে পারি যে ওনার দুদিনের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছিল, এবং ওনার বাড়িতে আমি ওনার পাশে বসেছিলাম এবং একসাথে খাওয়া দাওয়া করেছিলাম।
কিন্তু উনি তার দুদিনের মধ্যে এমার্জেন্সি ভর্তি হন এবং অবস্থা খুবই খারাপ। আমার তারপরে 3-4 দিনের মধ্যে আমার বাড়িতে এসে আমার খুব শরীরটাও খারাপ করে, গায়ের টেম্পারেচার বেশি ছিল এবং শরীরটা খুব অস্বস্তি লাগছিল। আমি ভেবেছি হয়তো এমনি হচ্ছে, বুঝতে পারিনি এবং কোনো ডাক্তারের কাছে যাইনি বা কোনো কিছু আদার্স কিছু মেডিসিনও নিইনি। তারপরে আমি আস্তে আস্তে নিজে থেকে সুস্থ হয়ে যাই এবং আমার বাবা মার 50 ঊর্ধ্ব বয়স, ওনারাও মানে ভালো আছেন, ওনাদের কোনো প্রবলেম হয়নি এবং আমি এখন সুস্থ আছি। আজ প্রায় 10-12 দিন হয়ে গেছে আমি এমনি সম্পূর্ণ সুস্থ। এই ব্যাপারে ডাক্তারবাবু আমায় বলুন, আছেন ফোনে? না, আপনি পরিস্থিতি ডক্টর বিশ্বাস আপনি কিছুটা হলো বুঝতে পারলেন যে উনি গিয়েছিলেন একজনের উনি বাড়িতে। আসল চিন্তিত, উনি কোনো উপসর্গ ওনার নেই, উনি চিন্তিত। তবে একটা অনুরোধ আমার এখানে আইসিএমআর কি বলেছে সেটা নিশ্চয়ই একটা দিক, কিন্তু আমার নিজের এখানে ব্যক্তিগত অভিমত, ওনার সাথে যখন সম্মুখীন হয়েছিল একটা মানুষ যিনি বিপদে পড়েছিলেন এবং হাসপাতালে স্থানান্তরিত হয়েছিলেন, আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে উনি যদি পারেন উনি ওনার পরীক্ষাটা করিয়ে নিতে পারেন, তাহলে চিহ্নিত হতে পারবেন ওনার উপসর্গ ছিল, উপসর্গবিহীন ছিল কিনা বা উনি নেগেটিভ ছিলেন কিনা। তো এটা আমি ওনাকে অনুরোধ করব ব্যক্তিগতভাবে যে একটা পরীক্ষা উনি করিয়ে নিতে। একবারই তাই। এবং আমরা যে আলোচনায় ছিলাম, কালী পুজোর পর আমরা যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখছি যথেষ্ট স্বস্তি যোগাচ্ছে, এবং সেটা যদি না হতো কি কি আশঙ্কা দেখা দিত বা এই মুহূর্তে কতটা স্বস্তির খবর ডক্টর বিশ্বাস আরও ভালো বলতে পারবেন। ডক্টর বিশ্বাস, দেখুন, মানুষ সচেতন হয়েছে ঠিক কথা, আবার অনেক মানুষের চেতনার জাগরণ হয়নি সেটাও ঘটনা। কালী পুজোর দিন খুব কম শব্দ আমাদের কানে এসছে, ঠিক তার পরের দিন কিন্তু এক চিত্র ছিল না। কারণ আমরা তার পরের দিন একজন সেলিব্রিটির মৃত্যু নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথে কিন্তু বাজিও মানে পুড়েছে, এটা নিয়ে সন্দেহ নেই, যদিও সেই মাত্রা না যেটা অন্যান্য বছর করি। দেখুন, একটা কথা, আমাদেরকে কিন্তু চেতনার জাগরণ করতে হবে। বিদেশে তাহলে তো আজকে বিদেশের অনেক উন্নত দেশ, তারা কিন্তু আজকে বাজি ফাটানো আওয়াজ সব বন্ধ হয়ে গেছে, রাস্তায় আপনি হর্নটাও দিতে পারবেন না। আজকে কেন? তারা বুঝতে পেরেছে। একদমই ডক্টর বিশ্বাস, আলোচনায় থাকবো, একটু বিরত করব। আমাদের সঙ্গে কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, ও নভেম্বরের 4 তারিখে ওর জ্বর আর অল্প গলা ব্যথা সর্দি কাশি হয়, তারপর আমরা 8 তারিখে টেস্ট করাই, ওর কোভিড পজিটিভ আসে। তারপরে ওর আস্তে আস্তে জ্বরটা সেরে যায় কিন্তু স্মেলটা চলে যায়। তারপরে ও 4-5 দিন হলো ওরা ভালো আছে, খাওয়া দাওয়া করতে পারছে। এদিকে আমার বয়স 51, আমি ওর মা। আমি গত 8 তারিখ নভেম্বরে আমার রাতে একটু জ্বর আসে, তারপরে জ্বর আর আসেনি। আমি তারপরের দিন আমি টেস্ট করাই, আমারও পজিটিভ আসে। তারপর কিছুদিন পর আমার স্মেলটা চলে যায়। হ্যাঁ, তারপরে আমার বড় ছেলে 23 ওর বয়স, ওর আর 9 তারিখে ওর জ্বর আসে, ওর টেস্ট করাই, ওরও পজিটিভ আসে। এখন আমার ছোট ছেলের মনে হয় সুস্থ, আর বড় ছেলের একটু সর্দি আছে, জ্বর নেই। আর আমার জ্বর আসেনি, আর 8 তারিখে জ্বর এসেছিল, কিন্তু আমার এই স্মেলটাও চলে গেছিল, কিন্তু স্মেলটা 2 দিন হলো আবার এসছে, স্বাদ গন্ধটা আবার এসছে। এখন আমরা সরকারি হসপিটালে দেখিয়েছি, ওখানটা আমরা ওষুধ খাচ্ছি। আমরা কিভাবে আমরা করোনা মুক্ত আমরা কিভাবে বুঝবো? কারণ হসপিটাল থেকে বলে দিয়েছে আসতে হবে না যদি আমরা সুস্থ থাকি। মোটামুটি আমরা আমার 2 ছেলে আমরা কিভাবে বুঝবো যে আমরা পুরো? এটা ডাক্তারের কাছে আমার করছি। আমার একটু গলার একটু সমস্যা, আমার কিছু সমস্যা নেই। একদমই তাই, একদমই তাই। ডক্টর বিশ্বাস কিছু প্রশ্ন করবেন? না, প্রশ্ন নেই। ওনাকে একটা কথা, 14 দিন পেরিয়ে যাওয়ার পর আমি একটা অনুরোধ করব, উনি আরেকবার পরীক্ষাটা করিয়ে নিক। কারণ এইখানে দেখুন, ডাক্তারিটা না, অঙ্ক না। আইসিএমআর বলে দিল এই করো, সবকিছু যদি প্রোটোকল হতো তাহলে মানুষ মারা যেত না। বিভিন্ন মানুষ ভিন্ন রকম ভাবে
উপসর্গ নিয়ে আসতো না, বিভিন্ন রোগ হতো না। আবার বলছি, ডাক্তারি অঙ্ক নয়, 2 আর 2 4 কখনো হয় না। পরিস্থিতির ওপর নির্ভর করে আমাদের কিন্তু একটা সিদ্ধান্তে নিতে হয়। ওনার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, পরিবারের অনেকেই আক্রান্ত হয়েছেন, কিছুটা উনি এখনো ভুগছেন, পুরোপুরি সেরে ওঠেননি। সেই ক্ষেত্রে ওনার চিকিৎসকের সঙ্গে একবার, পারিবারিক চিকিৎসকের সাথে একবার যোগাযোগ করা, সে দূরাভাষেই হোক কাছে হোক। আমার বক্তব্য হচ্ছে ওনার কিন্তু 14 দিন পরে আমি অনুরোধ করব পরিবারের সবাই যেন একবার করে পরীক্ষাটা করে নিক। সেই হিসেবে চিকিৎসা হবে, সেই হিসেবে আরো অ্যান্টিবায়োটিক লাগবে কিনা, বা সেটা ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়েছে না পুরনো কোভিডটাই চলছে, সেই বিষয়গুলো কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। একদমই তাই, ওনাকে কিন্তু আলাদাভাবে দেখতে হবে, কারণ ভিন্ন মানুষ ভিন্নভাবে উপসর্গ নিয়ে আসছে। সেই ক্ষেত্রে একটা গাইডলাইন কিন্তু পুরো সমস্যার সমাধান করে দেবে না। এবং প্রত্যেককে আলাদা আলাদাভাবে ডাক্তারি পরামর্শ নিতে হবে, এটাই কিন্তু ডক্টর বিশ্বাস বললেন। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিকের দিকে আমরা নজর রাখবো, পাবলিক ট্রান্সপোর্ট। নিউ নর্মালে আমাদের অনেককেই কাজে বের হতে হচ্ছে এবং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হচ্ছে। আমরা লোকাল ট্রেন শুরু হয়েছে আমরা দেখেছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের পাবলিক ট্রান্সপোর্টের উপর একটা বড় জোর দিতে হচ্ছে। সেখানে আমরা বারে বারে আলোচনা করেছি কী কী করবেন কী কী করবেন না, কিন্তু পরিসংখ্যান বলছে, তথ্য বলছে সেখান থেকেও কিন্তু সংক্রমণ ছড়াচ্ছে। ডক্টর বিশ্বাস, আপনি ডাক্তার হওয়ার সুবাদে আপনার কি অভিমত, আপনার কি অভিজ্ঞতা? না, পাবলিক ট্রান্সপোর্ট দেখুন, বাসের যা জনসংখ্যা, সেখানে আপনি তো সেই জনসংখ্যার হিসেবে আপনি বাস রাখতে পারবেন না, কারণ তাহলে গ্যারেজই পাবেন না। তাহলে সবার বাড়িতে বাড়িতে গ্যারেজ বাস ঢোকাতে হবে। এটা বাস্তব, যেটা বাস্তব সেটা তো মানবেন। কারণ আমার বক্তব্য হচ্ছে সেই রকম বুদ্ধিদীপ্ত, সেই রকম সুদূর প্রসারী রাজনৈতিক নেতা বা যারা ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন, সেই রকম উজ্জ্বল নক্ষত্র রাজনৈতিক নেতা হিসেবে আমাদের ভারতবর্ষে আসেনি। তারা অন্যভাবে ছিল। সেই স্বাধীনতা সংগ্রামীর পর কিছু কিছু রূপকার হয়েছে, কলকাতা ডক্টর বিসি রায়ের মতন মানুষ ছিলেন, কিন্তু তারপরে রাজনৈতিক চিন্তাধারা অত্যন্ত নিম্নমানের ছিল। তো এই নিম্নমানটা অনেকটা ভোট যন্ত্র ব্যবহার করা। তো সেই ক্ষেত্রে আজকে মানুষের সেবাদান, সেই জিনিসটা তো আজকে আর রাজনৈতিক মন্ত্রে আসে না, অন্য মন্ত্রে চলে যায়। কিন্তু একটা কথা, আজকে বাসের মধ্যে গাদাগিদি যতটা আটকাতে পারি ততই কিন্তু আমরা লাভবান হবে। যদি কোভিড না আসতো আমাদের এই আলোচনা কিন্তু হতো না, কারণ এই সময় নির্বাচন আসতো, নির্বাচন নিয়ে আলোচনাটা চলতো। তো এই জায়গা থেকে আজকে কোভিড দেখিয়ে দিল স্বাস্থ্য নিয়ে কোনো 74 বছর ধরে, এটা হয়তো অতীতের কথা, তবু অতীতই তো ভবিষ্যতের কথা বলে, একদম যে 74 বছর ধরে স্বাস্থ্যের কথা কিন্তু কোন রাজনৈতিক দল সেইভাবে চিন্তা করে। আজকে কতগুলো প্রকল্প আনা, সেটাকে রূপান্তরিত করা বাস্তবে, সেটা কিন্তু অনেক কষ্টদায়ক। সেটার জন্য কিন্তু তা নিয়েও বারে বারে টানা পড়েন আমরা দেখেছি ডক্টর বিশ্বাস, আমাদের রাজ্যের ছবি আমরা বারে বারে সেই ছবি তুলে ধরেছি। আরেকটা কথা, শব্দের বিষয়, আজকে হাসপাতালের পাশে মাইক চলে। আজকাল নতুন একটা ফ্যাশন হয়েছে, বাইক থেকে সাইলেন্সার খুলে নিয়ে বাইক চালানো এবং বিকট আওয়াজ, শব্দ দানব। এই কোন প্রশাসন যে এটা সহ্য করছে? কারণ এক সময় শিয়াল চিৎকার করতো বলে কোনো এক মুখ্যমন্ত্রীর ঘুম ভেঙে গেছিল, শিয়াল মেরে দেওয়া হতো। তো এইরকম যদি কোনো মন্ত্রীর বাড়িতে এরকম অসুবিধা হয়, দেখবেন ওই বাইক আর থাকবে না, আর বাইক আরোহীও থাকবে না। কিন্তু ঘটনাটা হচ্ছে শব্দ নিয়ে আমাদের কিন্তু একটু আওয়াজ তোলা দরকার। শব্দ কানকে নষ্ট করছে, আর শব্দ হৃদযন্ত্রকে নষ্ট করছে। আর আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা চিৎকার করে একটা কথা বলার যে আমাদের অভ্যেস হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বদ অভ্যেস। বিদেশে কিন্তু কেউ চিৎকার করে কথা বলে না। তো এই জন্য যখনই বিদেশি মানুষ কথা বলে তখন আমাদের কানটা আরো এগিয়ে নিয়ে যেতে হয়, কারণ আমরা এটা বুঝতে পারি না। আমাদের অভ্যেসটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। শব্দর বিষয়
সরকারকে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে আবার সেই হাইকোর্টকে লাগবে, হাইকোর্ট ছাড়া কাজ করবে না। এই জায়গাগুলো কিন্তু এবার ভাবা উচিত, ভাবার সময় এসছে। একদমই তাই, ভাববার সময় এসেছে। এবং সামনে শীতকাল, আপনি কি ভাববেন, আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন তা নিয়ে বারে বারে আমরা বলছি, এবং শীতকাল নিয়ে এই অনুষ্ঠানে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং আজও করব। শীতকাল প্রসঙ্গে নানান দিক উঠে আসবে। অবশ্যই আপনার যা যা প্রশ্ন রয়েছে শীতকাল সম্পর্কে, আপনি কিভাবে কোভিডকে জয় করবেন, আপনি কিভাবে কোভিডকে দূরে সরিয়ে রাখবেন, এবং কোভিড সংক্রান্ত, শীতকাল সংক্রান্ত যাবতীয় আপনি প্রশ্ন করতে পারেন সরাসরি ফোন করে। কিন্তু ডক্টর বিশ্বাস, শীতকাল আসছে, আমি প্রতিদিনের মতো আজকেও প্রশ্নটা করব। আমি যদি ভোরে অফিস থেকে বের হই এবং তারপর মধ্যরাতে অফিস থেকে ফিরি এবং বাড়ি ফিরি, তখন আমাকে দুবার স্নান করতে হচ্ছে, যেটা শীতকালে অত্যন্ত বেদনাদায়ক। আপনি বিশ্বাস করুন, অত্যন্ত বেদনাদায়ক। আপনি অবশ্য পরতে পরতে বুঝতে পারেন। সেই দিকটায় সাধারণ মানুষ কিভাবে সতর্ক হবেন, কারণ একটা ঠান্ডা লেগে যাওয়ার ভয় তো থেকেই থাকে। আমরা মাস্কটা পরবো, কান যখনই হাওয়া থাকে কানটা ঢাকবো, আর গরম জামা পরিহিত হয়ে বেরোবো, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো। আমরা প্রত্যেকদিন স্নান করে, আপনাকে আমি একটা কথা বলছি, মানে এটা অনেকে অনেক কিছু বলে যাচ্ছে, আপনি বাস্তবটা ভাবুন তো। জামাতে আমি লাগালাম, ভাইরাস আছে, তাহলে আমাকে লালিপপের মতো জিভটা চাটতে হবে, নাকটা করতে হবে, তারপর ভাইরাস প্রবেশ করবে। এত ভাবার কিছু নেই। আপনি হাতটাকে পরিষ্কার রাখুন, হাতটা মুখের উপর, নাকটা দেবেন না, মুখের উপর হাত নিয়ে যাবেন না, তাহলেই ভাইরাস প্রবেশ করবে না। 10 বার চান করলে কিন্তু কোনো লাভ নেই, এরপর যদি হাত একটু নোংরা থাকে সেই ভাইরাস ঢুকবে। তো আমার বক্তব্য হচ্ছে নখের কোণে থেকে যেতে পারে, আপনি স্পঞ্জ করুন না একটু ভালোভাবে, হাতটাকে ভালো করুন, হাতটাই ভবিষ্যৎ বলে চলছে, আপনি মানুন। আর তার সাথে আরেকটা কথা, হাতের মধ্যে মুখটা স্পর্শ করবেন না, নাকের মধ্যে করবেন না, চোখটা করতে যাবেন না। চোখটা যদি একটু অসুবিধা হয় জল ছেটান, তাতেই অনেকটা লাভবান হবে। এই জায়গাগুলো যদি, এই সামান্য বার্তা যদি একটু মানি, তাহলে আমাদের এতবার স্নানেরও দরকার পড়বে না। আমরা দিনে একবার স্নান করলেই যথেষ্ট। ভাইরাস তো আপনি দেখতে পাবেন না, আপনি জামা খুলছেন, 3 বার করে জামা পাল্টাচ্ছেন, সম্ভব সেটা? তাহলে তো মানে জামা কাপড়ের উপর খরচ আপনার বেড়ে যাবে, সাবানের উপর খরচ বেড়ে যাবে, শ্যাম্পুর উপর খরচ বেড়ে যাবে, এবং জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, নষ্ট হয়ে যাচ্ছে। এত বারবার এই নিয়ে চিন্তার, সামান্য কিছু একটু ভিত্তিটা বুঝলেই তাহলে কিন্তু আমরা অনেক সাবধান থাকবো, সতর্ক থাকলেই যথেষ্ট। একদমই তাই। এবং আমরা শীতকালে আরও একটা দিক খেয়াল করি, স্নানের কথা বললেন ডক্টর বিশ্বাস, এবং পরিষ্কার কিভাবে থাকবেন সেটা বললেন, কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা বড় একটা প্রবণতা থাকে, এবং অনেকেই যাদের ঠান্ডার ধাত রয়েছে, কোল্ড অ্যালার্জি রয়েছে, সেই দিকে কতটা ভয় থাকছে, বা তারা কিভাবে এই দিকটা একটু শক্ত হাতে দেখভাল করবে? ধুলোবালি থেকে দূরে থাকতে হবে, তার জন্য মাস্ক আছে। ঘেমে আপনি এসিটা চালিয়ে দিচ্ছেন সেটা না, এসে ঠান্ডা জল খেয়ে নিচ্ছেন সেটা না, আপনি সামান্য যে জল আপনি খাচ্ছেন সেটা খান, এসির দরকার নেই, অল্প করে ফ্যান ছাড়ুন, তাতেই দেখবেন আপনি অনেক সুবিধা জায়গায় থাকবেন। কষ্ট হবে প্রথমে, তারপরেই আপনি 5-10 মিনিট পরে শরীর কিন্তু এই ভারসাম্যটাকে বজায় রাখতে পারবে। তারা বজায় না রাখতে পারলেই কিন্তু অসুবিধা। সেই ক্ষেত্রেই আপনাকে যেভাবে পালন করার, এই যদি সামান্য, আর মর্নিং ওয়াক দরকার নেই, অনেকে মর্নিং ওয়াকের কথা বলে, এই ঠান্ডার সময় দরকার নেই। আমি যেতাম এই প্রসঙ্গে, ওয়াকিং ইজ গুড, কিন্তু মর্নিং ওয়াক আলাদা করে কোনো বেনিফিশিয়াল কিছু নেই। আমি যেতাম এই প্রসঙ্গে, মর্নিং ছেড়ে কি আমরা ইভিনিং বা দুপুরের দিকেও হাঁটতে পারি, বা সুবিধা মতো যে কোনো সময়ে হাঁটতে পারি, যাতে ঠান্ডাটাকে আমরা দূরে রাখতে পারি, ঠান্ডা কাশিটাকে? নিশ্চয়ই, আমরা ইভিনিং ওয়াকও যা, আমাদের দুপুরেরও হাঁটাটা বড় কথা। কতটা ঘাম ঝরালাম, সাধারণত 10,000 স্টেপস আ ডে বলে, সেটা তো সবসময় সম্ভব না। আর কলকাতায় বসে আপনি যেখানে ভিড় আছে সেখানে 10,000 হাঁটাটা কতটা শক্ত সেটা আপনি বুঝতে পারবেন। আপনার ঘাড়ের ওপর দিয়ে বাস চলে যাচ্ছে, অটো চলে যাচ্ছে। একদমই তাই। এবং শীতকালে আরও যে প্রসঙ্গ উঠে আসে, যে আমরা যে সোয়েটার পরছি, তার উপর যে আপনি খুব সুন্দরভাবে বোঝালেন পোশাক আশাক কীভাবে পরিচ্ছন্ন রাখবো, কিন্তু সোয়েটারের একটা দিক থাকে যে সোয়েটার কতদিন পর,
সোয়েটার যদি জামা কাপড়ের মতো আমরা দুদিন ছাড়া বা একদিন ছাড়া ধুতে থাকি, সোয়েটার কিন্তু শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করা যেতে পারে? সোয়েটার কি বাড়ির বাইরে রেখে আমরা স্যানিটাইজ করে নিতে পারি, বা কোনো একটা আলাদা জায়গার মধ্যে ঝুলিয়ে রাখতে পারি? যেমন আমি উদাহরণ দিতে পারি, আমি নিজে যেটা করি, যেটা কোটের যে ব্লেজার রাখার যে জায়গাটা হয়, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সোয়েটার রাখা যায়। সেই জায়গায় কি রাখা যেতে পারে? আপনি 2টো সোয়েটার 3টে সোয়েটার ব্যবহার করুন, একটা নির্দিষ্ট জায়গায় বাড়িতে আসার পর রেখে দিন, শুকিয়ে যাবে। লালারস না থাকলে ভাইরাস থাকবে না, এইটা কিন্তু মূল বিষয়। আর আমরা নিশ্চয়ই, আপনি কেউই মানে আপনার উপর রাগ হলেও খুব রাগ হয়ে গেলে হয়তো কেউ কেসে দিবে আপনার সোয়েটারের উপর, তাও যদি রেখে দেয় ওটা কিন্তু শুকিয়ে যায়। ওই শুকিয়ে গেলে ভাইরাস আর থাকবে না। সেই ক্ষেত্রটা আপনি এই যেটা আপনি করছেন সেটা স্বাগত, সেইটা নিশ্চয়ই করা যেতে পারে নিজেকে বাঁচবার জন্য। একদমই ডক্টর বিশ্বাস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কেউ রয়েছেন? না, সম্ভবত লাইন কেটে গিয়েছে। যাই হোক, আমরা যে বিষয়গুলোর উপর জোর দিচ্ছিলাম, সামনে শীতকাল রয়েছে এবং আরও একটা দিক ডক্টর বিশ্বাস, এবং যে মলগুলো ইতিমধ্যেই খুলেছে, যে সিনেমা হলগুলো খুলেছে, সেখানেও কিন্তু মানুষের একটা ভিড় দেখা দিচ্ছে। এবং মল, আপনি বলছেন একটা সেন্ট্রাল এসির মধ্যে যখন অসংখ্য মানুষ প্রবেশ করছেন, সেখান থেকেও কি একটা আশঙ্কা থেকে যেতে পারে? আমরা পুজোর আগে এই বিষয়ে বারে বারে আলোচনা করেছিলাম, কারণ পুজোর কেনাকাটাতে মানুষ অনেক ভিড় জমিয়েছিলেন। হাতিবাগান মার্কেট থেকে শুরু করে নিউ মার্কেটের ছবি আমরা বারে বারে তুলে ধরেছি আমাদের প্রতিনিধির মাধ্যমে। কিন্তু আজকের দিনেও দাঁড়িয়ে টিল নাও কালী পুজো কেটে গেলেও কিন্তু মলে বিভিন্ন জায়গায় ভিড় রয়েছে, এবং শুধুমাত্র পোশাক আশাকের মলেই নয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন যে জিনিসপত্রের জায়গা রয়েছে সেখানেও মানুষ ভিড় জমাচ্ছেন। এই দিকটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, উৎসবের মরশুম শুরু হয়ে গেছে দুর্গাপুজোর পর থেকে। এরপরে ক্রিসমাস আসছে, ক্রিসমাসে 31st আসছে। এই সময় মানুষ অপেক্ষা করে থাকে, অনেকে অনেক কারণে অপেক্ষা করে থাকে। নানান মানুষ নানান জায়গায় অপেক্ষা করে থাকে। সেই জায়গাটাতে আজকে এই জায়গায় আমাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, আর মল কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ করতে হবে। ভিড় বাড়ালে চলবে না। তারপর হচ্ছে অনেকে নতুন রকমের মানে পার্টি করতে চায়, মানে এই সময়টার জন্য অনেকে অপেক্ষা করে। তো সেই তরল পদার্থ নেওয়ার জন্য সেই সব জায়গাগুলো বর্জন করুন, এই সময়টা নিয়ন্ত্রণ করতে হবে। একদম এই জায়গাতেই আমি আলোচনায় থাকবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি শ্যামনগর থেকে সৈয়দ কুমার মন্ডল বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছিলাম, আমি তো একজন ব্যবসায়ী। রোজ সকাল হলে আমার আড়তে যেতে হয়, মাছের আড়ত, সবজির আড়ত। সেখানে তো প্রচুর লোক হয়। আমার পাশে যদি কেউ করোনা আক্রান্ত কেউ থাকে, আমি তো জানবো না সেটা। তো তার কাছে থাকা, তার পাশে থাকা, ঘষাঘষি হয় গায়ে, এর থেকে মানে কোনো কারণে কি করোনা হওয়ার সম্ভাবনা থাকে? একদমই তাই। ডক্টর বিশ্বাসের থেকে উত্তর নেব। ডক্টর বিশ্বাস, কিছু এটা হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, শুনতে থাকুন। নাও হতে পারে, কারণ মুখে মাস্কটা যেন উনি রাখেন, উনি নিজেকে পরিচ্ছন্ন রাখেন, চেষ্টা করবেন যে সময় সবজি মানে যেখানে উনি কাজ করছেন হাতটা যেন পরিষ্কার থাকে। আপনি ভারতবর্ষের যে জনসংখ্যা, একটা জায়গার মধ্যে অত দূরে কাউকে বসাতে পারবেন না, উচিত বসানো, সেটা কিন্তু মানে তথ্যের ভিত্তিতে, কিন্তু সেটা সম্ভব না। একটাই উপায়, নিজেকে বাঁচো, মাস্কটা পরে থাকুন, মাস্কটা খুলবেন না। আর তার সাথে কোনো কথোপকথনের যাওয়ার দরকার নেই। সে পাশে আছে, পাশে থাকুক, সে তার কাজ করুক, আপনি আপনার কাজ করুন। কাছাকাছি সামনাসামনি এলে কিন্তু এই জলকণাটা ঢুকতে পারে, জলকণা বের হতে পারে। সেই ক্ষেত্রে আপনি সাবধানেই থাকতে হবে, আপনাকে কথা বললে চলবে না। আমরা আলোচনায় ছিলাম বিভিন্ন মলে ভিড় জমাচ্ছেন মানুষ, এবং সেই জায়গা থেকে আপনি আপনার অভিমত জানাচ্ছিলেন এবং আপনার খুব সুন্দরভাবে বিশ্লেষণ করছিলেন। একটু শোনার চেষ্টা করুন। দেখুন, একটা কথা, মলের যে পরিবেশটা প্রথম তৈরি করতে হবে আগের পরিবেশের মতো, ব্যতিক্রমী বছর, এইটা মানুষকে নির্ধারণ করতে হবে কতজন আছে, কতজন আসবে। সে বেশিক্ষণ থাকতে পারবে না। কিন্তু একটা অসুবিধা, মলের মধ্যে সিনেমা হল আছে, মলের মধ্যে কফি খাওয়ার জায়গা আছে, যেখানে মানুষ
তারস্বরে এতদিন চিৎকার করতে পারেননি, ওখানে করবেন সেই শব্দ দূষণ। 2 নম্বর হচ্ছে যে সে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারবে না, তো সেই জায়গাগুলোই অসুবিধা। সেইখানে হচ্ছে কর্তৃপক্ষকে কড়া বার্তা দিতে হবে, তুমি 8 ঘন্টা থাকো, 45 মিনিট থাকো, খেকে তুমি এবার সিনেমা যদি না দেখতে যাও তাহলে তুমি আস্তে আস্তে প্রস্থান করো। সিনেমা হল খুলেছে সত্যি কথা, মাঝারি ছোট ক্ষুদ্র শিল্পী আছে যারা সত্যি অর্থের অনটনে ভুগছে। বড় বড় সেলিব্রিটি নিয়ে আমার মাথা ব্যথা নেই, কার কি হলো আমার কিচ্ছু এসে যায় না, কারণ সেলিব্রিটি, বড় সেলিব্রিটির ব্যাপার, তারা নিজেদের যথেষ্ট তাদের আর্থিক অর্থ ভান্ডার শক্তিশালী আছে। মাঝারি ক্ষুদ্র শিল্পীদের সত্যি তারা প্রত্যেকদিন চেষ্টা করেন রোজগার করা, হ্যাঁ তাদের খারাপ অবস্থা, তাদের জন্য সিনেমা হল খুলুক, এটা আমি নিশ্চয়ই স্বাগত জানাবো। কিন্তু সেটা এক শ্রেণীর মানুষ যাদের জন্য আমরা পাগল হয়ে যাই, যাদের সেলিব্রিটি বলে, তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার চিকিৎসক হিসেবে আবার কোনো বিন্দু মাত্র নেই। আমার যে মানুষটা অর্থের অনটনে ভুগছে, হ্যাঁ তার জন্য করা হোক, কিন্তু সিনেমা হলেও খুব নিয়ম পরিমিত মানুষকে কিন্তু ঢুকতে দেওয়া উচিত। তাদের ঢোকার অনুমতি কিন্তু কর্তৃপক্ষকে দিতে হবে এবং খুব কড়াভাবে, পরিষ্কার কথা, 20 জনের বেশি 30 জনের বেশি দেব না। এইটা আমরা এই আলোচনায় থাকবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, সরাসরি কথা বলছেন আপনি এখন। আমি কথা বলছি যে একটু আগে বললাম না যে আমরা যখন কোনো করোনা এফেক্টেড লোক যদি পুকুরে গিয়ে স্নান করে আর সে মুখের থুতু সে পুকুরে তো কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, তারপরে যারা ভালো তারা ওই পুকুরে স্নান করলে তারা কি কন্টামিনেটেড হয়ে যাবে কিনা? একদমই খুব প্রাসঙ্গিক প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং গ্রামের দিকে বিভিন্ন জায়গায়, শহর থেকে শহরতলির বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে এবং অনেকেই প্রশ্ন করছেন। ডক্টর বিশ্বাস কি বলবেন? কথাটা প্রাসঙ্গিক, তবে পুকুর থেকে না যদি একেবারে পাশাপাশি এসে কেউ যদি হাঁচে কাশে বা আবার বলছি কথোপকথনে জড়িয়ে পড়ে, কথাবার্তায় জড়িয়ে পড়ে, তাহলে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পুকুরে দাঁড়িয়ে আছে, পুকুর থেকে বাকিরা গিয়ে চান করলো, তাদের হবে না। উনি বলছেন যদি করোনা আক্রান্ত কোনো ব্যক্তি তার অজান্তে, মানে তিনি জানেন না করোনা হয়েছে, তিনি পুকুরে স্নান করলেন, এখন স্নান করে উঠে আসুক, বা বাকি লোকরা, কিন্তু তার সাথে যদি আপনি কথাবার্তায় জড়িয়ে যান, বাক্যালাপে জড়িয়ে যান, তার সাথে যদি আপনি কাছে চলে যান, মাস্ক পরে কথা বলে যাচ্ছেন, তার জলকণাটা আপনার শরীরে ঢুকে গেল, তাহলে তো হতে পারে। কিন্তু পুকুরে স্নান করছেন, আপনি কথা না বলে চলে আসুন, সে যখন স্নান করছে সে গিয়ে কাশতে পারবে না, আপনি খেয়াল করে দেখবেন। যখন সাঁতার আপনি কাটছেন তখন কিন্তু আপনি কাশতে পারবেন না, আপনি দেখেছেন এটা কিন্তু বাস্তব, কারণ আপনি মুখটা বন্ধ করে আছেন। যদি কাশতেই হয় আপনাকে একটা জায়গায় দাঁড়িয়ে যেতে হবে বা কোনায় চলে যেতে হবে। তো সেই ক্ষেত্রে একেবারে নিকটে যা না আসলেই ভালো। সুতরাং পুকুরে যদি আপনি একটা ছোট্ট পুকুরে 50 জন মিলে ঢুকে পড়েন, আর সেখানে যদি উপসর্গবিহীন মানুষ থাকে, আর সে যদি আপনার কাছে হাসে, তাহলে তো নিশ্চয়ই আপনার অসুবিধা হতে পারে। একদমই ডক্টর বিশ্বাস, এবং আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য, এবং টিভির ওপরে যে দর্শক বন্ধুরা এতক্ষণ বসে অনুষ্ঠান শুনছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং একটাই বার্তা শেষ করার আগে, আপনি সতর্ক হন আপনার পরিবারের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।